আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অয়েলার্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো অফ অ্যান আইডিয়াল ফ্লুইড অ্যালং স্ট্রিম লাইন হচ্ছে। তো আজকের আলোচনায় আমরা দেখব যে একটা আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আমি যদি স্টেডি ফ্লোকে বাছাই করি এর ফ্লোয়িং প্রপার্টি হিসেবে, তাহলে সেই স্টেডি ফ্লোতে একটা আইডিয়াল ফ্লুইড যে এনার্জি ইকুয়েশন প্রদর্শন করে সেই এনার্জি ইকুয়েশনটা সাধারণত কীরকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা এখানে একটা ফিগার ড্র করেছি। এই ফিগার ড্রয়ের ভিতর দিয়ে আমরা এখানে কী বোঝাচ্ছি? আমরা এখানে বোঝাচ্ছি যে আমাদের এখানে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা আমাদের এই লাইন বরাবর ফ্লো করছে। আমরা মূলত এইখানে এই লাইনটাকে স্ট্রিম লাইন হিসেবে চিন্তা করছি। এখন সেই স্ট্রিম লাইনের মধ্যে আমরা ধরা যাক যে একটা মোচক কল্পনা করলাম। এটা হচ্ছে আমাদের সেই মোচক বা ফানেল। এখন এই অংশটুকুর ভিতরে আমাদের ধরা যাক যে ফ্লুইড আছে। এখন ফ্লুইডের ক্ষেত্রে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ফ্লুইডের, যদি আমরা পাইপিং সিস্টেমে যদি এটা ফ্লুইডের কথা চিন্তা করি, তাহলে সেই ফ্লুইডের দুই পাশ থেকে আমরা যদি একটা ক্রস সেকশন এরিয়াকে কেটে নিই, তাহলে সেই ক্রস সেকশন এরিয়ায় বরাবর সবসময় আমরা চাপ ফিল করব। অর্থাৎ ফ্লুইডগুলো সবসময় একজন একজনকে পুশ করতে থাকবে নিজেদের ক্রস সেকশন এরিয়া বরাবর। তাই এই দিক বরাবর যদি আমি একটা ফোর্স এফ নিই, সেটা সবসময় এই ফ্লুইডকে এই পাশ বরাবর কম্প্রেস করবে বা কম্প্রেস করার চেষ্টা করবে। একই রকমভাবে এই প্রেশারটাও এই দিক বরাবর কম্প্রেস করার চেষ্টা করবে। তাহলে আমি যদি এখানে একটা ছোট্ট ক্রস সেকশন নিই ডিএ পরিমাণে, সেই ডিএ পরিমাণে ক্রস সেকশনে আমি যদি পি পরিমাণে ফোর্স, পি পরিমাণে প্রেশার, তাহলে কৃত ফোর্সের পরিমাণ হবে হচ্ছে পিডিএ। এখন ধরা যাক যে আমি এই জায়গা থেকে এই জায়গায় শিফট করলাম, তাহলে সেক্ষেত্রে আমার প্রেশারে একটা সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জ আসবে। তাহলে প্রেশারে সেই সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জ আসার পরে আমার প্রেশারটা হয়ে গেল পিডিপি ইন্টু ডিএ। তাহলে আমরা এখানে দুই পয়েন্টের মধ্যকার, 1 নম্বর পয়েন্ট আর এই 2 নম্বর পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যকার প্রেশারের যে ডিফারেন্স, সেই প্রেশারের ডিফারেন্সটা পেয়ে গেলাম। এটা 1 নম্বর পয়েন্ট ছিল আর এটা 2 নম্বর পয়েন্ট। এখন দেখো, ধরা যাক যে এটা যেহেতু আমরা একটা সলিড ফানেল হিসেবে চিন্তা করেছি, তাই এই ফানেলের একদম মাঝখানের কেন্দ্র বরাবর আমাদের যে পুরো ফ্লুইডের ওজনটা আছে সেটা কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সেন্টার অফ মাস, সেম হিসেবে আমি এটাকে চিন্তা করছি। এখন এখানে যখন মাস বা ওয়েটটা সরাসরি নিচের দিক বরাবর কাজ করছে, তখন এর একটা উপাংশ আমার এই স্ট্রিম লাইন বরাবর থাকবে, আরেকটা উপাংশ থাকবে স্ট্রিম লাইনের লম্ব বরাবর। স্ট্রিম লাইন বরাবর যে উপাংশটা থাকবে সেটা হবে হচ্ছে আমার এমজি কস থিটা। স্ট্রিম লাইনের লম্ব বরাবর যে উপাংশটা আছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, এখন এই থিটা একটা আলাদা পরিচয় আছে। ধরা যাক যে আমি এখানে যে উপর থেকে নিচ থেকে উপরের দিকে স্ট্রিম ফ্লো করছে, তাহলে আমি এখানে চিন্তা করতে পারি যে আমার এখানে স্ট্রিমের ফ্লোটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস বরাবর। স্ট্রিমের ফ্লোটা যদি আমার জেড অ্যাক্সিস বরাবর হয়ে থাকে, তাহলে আমার এখানে অতি সামান্য পরিমাণ উচ্চতারও যদি চেঞ্জ হয়, তাহলে সেটা কতটুকু পরিমাণ চেঞ্জ হচ্ছে? ডিজের পরিমাণে চেঞ্জ হচ্ছে। একই রকমভাবে এইখানে আমার পুরো ফ্লুইডটা ডিএস পরিমাণে দূরত্ব অতিক্রম করছে। এখানে আমাদের ডিএস পরিমাণে দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি এখান থেকে এই থিটার একটা আলাদা পরিচয় তৈরি করতে পারি। সেই থিটার আলাদা পরিচয়টা কী হতে পারে? পরিচয়টা হতে পারে একটা এরকম যে আমি যদি এখানে এই পুরো ভেক্টরটাকে ডিএস আর ডিজেড এটাকে যদি আমি একটা ভেক্টর ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে এখানে এই থিটাটা অ্যাকচুয়ালি ডিএস ভেক্টর অ্যান্ড ডিজেড ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে কস থিটা ইকুয়াল টু কী লেখা যায়? কস থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে ডিজেড ডিভাইড বাই ডিএস।
এখন এই cos থিটার প্রয়োজনীয়তা কোন জায়গায়? cos থিটার প্রয়োজনীয়তার জায়গাটাতে আমরা এখন চলে আসবো। সেটা হচ্ছে আমরা একটু আগে দুইটা প্রেশার কেমনে কাজ করছে এটা দেখছি, যে আমার এখানে যেহেতু একটা ফ্লুইড নিয়ে কাজ করতেছে, ফ্লুইডে সবসময় ক্রস সেকশন এরিয়া বরাবর প্রেশার অলওয়েজ ভিতরের দিকে ফোর্স প্রয়োগ করবে। ঠিক তেমনি এখানেও ভিতরের দিকে আমাদের ফোর্স প্রয়োগ করছে। তাহলে দুইটা প্রেশার যেহেতু একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত দিকে, তাহলে অবশ্যই এরা 180 ডিগ্রি বিপরীতে হওয়ার কারণে আমরা যদি এদের ভেক্টর যোগ করি, আলটিমেটলি এর রেজাল্ট হবে অনেকটা এরকম, যে পিডিএ এবং পি প্লাস ডিপি ইন্টু ডিএ, এই ফোর্সটার সামনে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিয়েছি। এটার কারণটা হচ্ছে পিডিএ এই ফোর্সটা কাজ করছে ফ্লুইডের যে ডিসপ্লেসমেন্ট তার দিক বরাবর, এই জন্য আমরা এই ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়েছি, প্লাস। বাট এই যে আমাদের এখানে পি প্লাস ডিপি দিয়ে এখানে আমাদের যে ফ্লুইডটা আছে, সেই যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কাজ করছে কিন্তু ফ্লুইডের যে ডিরেকশন বা মুভমেন্ট ডিরেকশন তার একদম অপোজিট সাইড বরাবর। এই জন্য আমরা এর সামনে মাইনাস চিহ্ন দিয়েছি। এখন আমি যদি দুটাকে যোগ করি, যদি 180 ডিগ্রি বিপরীতে আছে, তাহলে আলটিমেটলি আমি এদের ভ্যালু পাবো হচ্ছে মাইনাস ডিপি দিয়ে। এরপরে আসি নেক্সট যে এনার্জিটা আছে তার ক্ষেত্রে, নেক্সট যে ফোর্সটা আছে তার ক্ষেত্রে। এখন স্ট্রিমলাইন বরাবর যেহেতু আমি সব কয়টা ফোর্সকে অ্যালাইন করছি, সেহেতু আমি স্ট্রিমলাইন বরাবর যদি এখন আমাদের এই ফ্লুইডের যে ওজনটা আছে সেই ওজনটাকে নিই, তাহলে আমি কী পাবো? মাইনাস এমজি কস থিটা। কেন মাইনাস? কারণ আমি এখানে যদি স্ট্রিম লাইন বরাবর নিচ্ছি, আমার এখানে এমজি কাজ করছে সরাসরি নিচের দিকে, স্ট্রিম লাইন বরাবর এর উপাংশ কাজ করছে হচ্ছে এই দিক বরাবর, যেটা কিনা আমাদের এই ফ্লুইড যেটা ফ্লো করছে তার ফ্লোয়িং ডিরেকশনে সম্পূর্ণভাবে বিপরীত দিকে। এই জন্য আমাদের এখানে মাইনাস চিহ্নটা চলে আসছে। তার মাইনাস এমজি কস থিটা ইকুয়াল টু মাইনাস ভিরোজি কস থিটা। এখন ভিকে আমরা কীভাবে লিখতে পারি? ভি দিয়ে আমরা মূলত ভলিউমকে বোঝাই। ভি দিয়ে যেহেতু আমরা ভলিউমকে বোঝাই, তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু এইচ। কিন্তু এখানে ভি বলতে যেহেতু আমাদের এই ছোটো এই পোর্শনটুকুর, ছোটো এই অংশটুকুর ভলিউমকে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডি এ ইন্টু আরেকটা আমার ডাইমেনশন লাগবে। সেই ডাইমেনশনটা কি? সেই ডাইমেনশনটা হচ্ছে ডিএস। সরি, ডিএ ইন্টু ডিএস, ডিএস। আর এই গোটা যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটার যে এরিয়া, এখন গোটা ফ্লাক্সটা এরিয়া আমার প্রয়োজন নেই, আমার মূলত এরিয়া দরকার হচ্ছে এই ক্রস সেকশনের এরিয়া। এই ক্রস সেকশনের এরিয়া আর আমার এই গোটা ফ্লাক্সটার যে হাইট, সে হাইটটা গুণ করলে আমি এই পুরো ফ্লাক্সের ভলিউমটা পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে আমি ভলিউমটা পেয়ে গেলাম। এখন কস থিটার ভ্যালু আমরা ইতিমধ্যে বের করে ফেলছি। কস থিটার ভ্যালুটা আমাদের আসছে হচ্ছে এই জায়গা থেকে, কস থিটা ইকুয়াল টু ডিজেড ডিভাইড বাই ডিএস। আমি এখন এখান থেকে বলতে পারবো যে কস থিটা ইকুয়াল টু ডিজেড বাই ডিএস। এখন এখানে দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা মূলত ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী ডিএস ইন্টু ডিজেড বাই ডিএস আমরা যদি এদিকে আলটিমেটলি গুণ করি, এখান থেকে আমার চলে আসবে মাইনাস ডিএ ইন্টু ডিজেড ইন্টু রোজি। অর্থাৎ এই যে ডিএস আর এই ওয়ান ডিডিএস কিন্তু এটা অ্যাকচুয়ালি কাটাকাটি যাচ্ছে, এটা কিন্তু জাস্ট আরেকজনের মতো করে কেটে দিচ্ছি, ব্যাপারটা কোনো মতো এরকম না। এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী আমাদের এই ঘটনাটা হচ্ছে। ওকে, তো এরপরে আমরা যদি এখন দেখি, আমাদের এখানে কিন্তু দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে প্রেশার জনিত ফোর্স, আর এটা হচ্ছে আমাদের এখানে ওয়েট জনিত ফোর্স। তো দুইটা ফোর্সেরই আমি যদি স্ট্রিমলাইন বরাবর ভ্যালুটা নিয়ে চিন্তা করি, স্ট্রিমলাইন বরাবর ভ্যালু নিয়ে চিন্তা করলে দেখা যাবে দুইটা ফোর্সেরই স্ট্রিমলাইন বরাবর কাজের দিকটা সেম দিকে, অর্থাৎ দুইটা ফোর্সই একই দিকে কাজ করছে। এই পি ডিএ মাইনাস পি প্লাস ডিপিডিএ, এই দুইটা ফোর্সের যে নিট ফোর্স সেটাও কাজ করছে এই দিক বরাবর। আবার আমাদের ওজনের কারণে যে
উপাংশটা স্ট্রিমলাইন বরাবর কাজ করছে, সেটাও কাজ করছে এই দিক বরাবর। তাহলে আলটিমেটলি দুইটা যেহেতু সেম দিক বরাবর কাজ করছে, তাহলে আমি দুটোকে এখন যোগ করে দেবো। আলটিমেটলি আমি যখন দুটোকে যোগ করে দিচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস ডিপিডিএ অ্যান্ড মাইনাস ডিএ ডিজেড করেছি। এখন আমরা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা কী পাই? এখানে কিন্তু দেখো আমরা এখানে ইউজ করেছি হচ্ছে নিউটনস সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি যে সামেশন অফ এফ ইজ অ্যাকচুয়ালি এম এ। তো অনেকগুলো ফোর্সের একটা কাঠামোতে যদি অনেকগুলো ফোর্স ক্রিয়ারত থাকে, তাহলে সেক্ষেত্রে সবগুলো ফোর্সের ভেক্টর যোগফল ইজুয়াল আমরা লিখতে পারি ওই কাঠামোর ভর ইন্টু ত্বরণ। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারছি নিউটনের সেকেন্ড ল থেকে। এখন এ হচ্ছে আমাদের এখানে ফ্লুইডের অ্যাক্সেলারেশন। এটা যেহেতু ফ্লুইডের অ্যাক্সেলারেশন, এখন অ্যাক্সেলারেশন ইজুয়াল কী লেখা যায়? এটা আমরা অলরেডি পড়ে আসছি বা জানি। অ্যাক্সেলারেশন ইজুয়াল লেখা যায় হচ্ছে এ ইন্টু ডিভিডিটি, যেটাকে আবার চেইন রুল অনুযায়ী ভেঙে আমরা পাই ডিভিডিএস ডিএসডিটি অ্যান্ড আলটিমেটলি ডিএসডিটি। এটা থেকে আমরা কনভার্ট করে নিতে পারি হচ্ছে এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভি লিখতে পারি, অর্থাৎ সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন পুরো ইকুয়েশনটাকে আমরা যদি একদম ফ্রেশভাবে লিখি, আমরা পাবো হচ্ছে মাইনাস ডিপিডিএ মাইনাস ডিএ ডিজেড রো জি ইজুয়াল টু রো ডিএডিএস ভি ডিভিডিএস। এমকে আমরা এখানে ভেঙে দিয়েছি, এটা মূলত এমেরই ভগ্নরূপ। এখন এই পুরা অংশটুকুকে বা পুরো ইকুয়েশনটুকুকে আমি যদি রো জি দিয়ে ভাগ করি এবং সবগুলো টার্মকে যদি ইকুয়াল চিহ্নের এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা এই ফরম্যাটটা পাবো। এখন এটাকে আমরা যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে পি বাই রো, এখান থেকে পাবো হচ্ছে জেড, অ্যান্ড এটা এখান থেকে পাবো হচ্ছে ভি স্কোয়ার বাই 2, যেটা কিনা আলটিমেটলি জি এর সাথে গুণ হয়ে গিয়েছে ভি স্কোয়ার বাই টোয়াইস জি। এবং আলটিমেটলি দেখো এটাই হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশনের মেইন ফর্মুলাটা। তো এটাই ছিল অ্যাকচুয়ালি অয়েলার্স ইকুয়েশন অফ ফ্লুইড ডায়নামিক্স, Euler's equation of fluid mechanics for the ideal fluid of steady flow along the streamline. এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।